আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। তিনি বলেন, ইতোমধ্যেই বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না বলেও জানান তিনি। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ড ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে অগ্রাধিকার দেয়া বা না দেওয়ার বিষয়ে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ড ইউনূস। এ সময় বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর সন্দেহ তৈরি হতে শুরু করেছে, আর দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 2024-এর এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেছেন, দ্রুত নির্বাচন দিতে হবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মুখ্য দায়িত্ব। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানতে এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী তামজিদ সুমনের কাছে। তামজিদ, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর কি আছে আপনার কাছে? বিক্ষোভের সর্বশেষ খবর বলতে আসলে তারা প্রধান ফটকের ভেতরেই অবস্থান নিচ্ছেন এবং তারা কিছুক্ষণ পর পরেই স্লোগান দিচ্ছেন এবং তাদের বিক্ষুব্ধ সেই যেই শিক্ষার্থী তাদের দাবি দেওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তারা তাদের এই কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। সেজন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের আবেদনের প্রেক্ষিতে উপদেষ্টারা বসার কথা রয়েছে তাদের সাথে। তারা এরকমটিও বলেছেন যে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত একটি সমাধানের পথ খুঁজে বের না করা হয় তাহলে তারা বড় ধরনের আন্দোলনে যাবেন। আজকে কিন্তু পুরো সকাল 11টার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের ভেতরের ক্যাম্পাসে এবং প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর পর তারা ক্যাম্পাসের ভেতরে মিছিল বের করছেন এবং মিছিলে বারবারই একটি কথা বলা হচ্ছে যে তাদের সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও তারা এই যে তাদের যে দাবি সেই দাবিটি আসলে তারা 2004-এর পর থেকে এই দাবিটি তুলেছিলেন, সেই দাবিটি তারা এখনও বাস্তবায়ন করতে পারেননি এবং তাদের যেটি বক্তব্য যে এই কলেজে আসলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষা দেওয়া হয় না, অর্থাৎ স্নাতক পর্যায় থেকে শিক্ষা শুরু হয়। সেক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের যে আঙ্গিকে পাঠদান কর্মসূচি চলে বা যে সিলেবাসে পড়াশোনা করা হয় তারাও সেম একই রকম সিলেবাসে এবং একইভাবে তারা লেখাপড়া করছেন এবং তাদের যে সুযোগ সুবিধা, হল, বড় মাঠ বা যতটুকু জমি থাকার প্রয়োজন একটি বিশ্ববিদ্যালয় সবগুলোই তাদের আছে। এরপরেও তারা কেন তাদের দাবি পূরণ হচ্ছে না সেটির দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের পক্ষ থেকে। তারা বলেছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে
বড় ধরনের কর্মসূচিতে যাবেন। আমরা বলেছি যে আপনারা যদি সড়ক অবরোধ করেন সেক্ষেত্রে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয় জনসাধারণের। সেক্ষেত্রে তারা বলেছেন যে তাদের দাবি আদায় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর কোনো ভালো বিকল্প উপায় এখনও তারা পাননি, এবং যদি এর কোনো বিকল্প উপায়ে তারা আন্দোলন করতে পারেন সেটির বিষয়েও তারা চিন্তা করবেন। সব মিলিয়ে আজকে সারাদিন আসলে তিতুমির সরকারি কলেজের কোনো ধরনের ক্লাস হয়নি, পরীক্ষা হয়নি, এবং তিতুমির কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে বিষয়টি নিয়ে চিন্তা করছেন এবং আলোচনা করছেন। পরবর্তীতে কোনো আপডেট হলে তারা আমাদেরকে জানাবেন সেটিও বলা হয়েছে। তো সব মিলিয়ে আন্দোলন চলছে। শিক্ষার্থীরা বলছেন যে কলেজের ভেতরেই তারা অবস্থান চালিয়ে যাবেন এবং আন্দোলন করবেন। যদি কোনো আশ্বাস পান তখন আন্দোলন তারা পরিহার করবেন। লোপা জানছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণ আন্দোলনের সময় দায়েরকৃত প্রায় সব মামলা প্রত্যাহার করা হয়েছে। যে আইনে সাইবার সিকিউরিটি আইন বাতিল হবে সে আইনেই সাথে সাথে হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আজ আইন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা আইন হবে বলেও তিনি জানান। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে যে অধ্যাদেশ করা হবে তার প্রস্তাবনায় আছে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে সুপারিশ করতে পারে। তবে এখনো কিছু হয়নি। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাবে। সপ্তাহ দুয়েকের মধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগে আইন হয়ে যাবে বলেও তিনি জানান। এখন যারা হয়রানি ও বাণিজ্য করার জন্য মামলা করছেন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি। স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কামরুলকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার রাজধানী উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৯ জুলাই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশনের চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। রিপোর্ট নিলয় মজুমদারের। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। ৫ দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড় হিসাবে, আবার কখনো সংগঠক হিসাবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এইখানে জানাজার নামাজে অংশ নেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, মোহামেডানের সাবেক সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি।
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে চতুর্থ জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশনের কর্মকর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এমন কিংবদন্তি খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এদিন ধানমন্ডি ও ইন্দিরা রোডে আলাদা জানাজায় অংশ নেন আত্মীয় ও সতীর্থরা। বিকেলে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হবে। এর মধ্য দিয়ে প্রস্থান হবে দেশের ফুটবল ইতিহাসের এক মাইল ফলকের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের সংস্কারে কাজ শুরু হয়েছে, তবে এখন অনেক কাজ বাকি আছে। যেমন ট্যাক্স খাতকে আরও সহজ করা, ব্যাংক থেকে তুলে নেওয়া টাকা উদ্ধার, ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা, মানুষের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কয়েকটি ব্যাংকে অর্থ সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সরকারের মাধ্যমে ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আর্থিক খাতে বড় সমস্যা হলো নিয়ম কানুন না মানা। সংস্কারের কিছু আছে মধ্যমেয়াদী, যা এই সরকার করতে পারবে, কিছু দীর্ঘমেয়াদী যা পরবর্তী সরকারকে করতে হবে। তাহলেই আর্থিক খাত শক্তভাবে দাঁড়াবে। ব্যাংকিং সেক্টর, পুঁজি বাজার, বিভিন্ন তারপরে রেভিনিউ সেক্টর, এবং শুধু এটা না, আর্থিক বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নেওয়া, প্রকল্পের আপনার ইমপ্লিমেন্টেশন, সেগুলো অনেক রকম আপনার যেটা আমরা অনিয়ম, দুর্নীতি করেছি, আমরা চেষ্টা করছি সেগুলি কারেক্ট করার জন্য। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশের জনপ্রিয় ক্লিনার ব্র্যান্ড হারপিক। মোহাম্মদ রকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডক্টর তানভীর আহমেদ। আলোচনায় অংশ নেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা, ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মুনিরুল আলম, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোহাম্মদ ফজলুল হক এবং রেকিট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি। এ সময় আলোচকরা বাংলাদেশের স্যানিটেশন সমস্যা মোকাবেলায় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের সব দলের অংশগ্রহণ সংক্রান্ত বিএনপির মতামত উপেক্ষা করতে পারে না সরকার, প্রধান উপদেষ্টা। উপদেষ্টাদের বক্তব্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে, দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে, মির্জা ফখরুল। আজও তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে, রাস্তা ছেড়ে ক্যাম্পাসে অবস্থান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।